নখ শুনে কেবিনের দরজায় তাকালো মাশফিক। হাতে পায়ে ছোট ছোট ব্যান্ডেজ আর গলায় সারভাইভাল কলার নিয়ে বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসা ছিল ও। কষ্ট হলেও ও কিছুটা উঁচু আওয়াজে আসুন বলল। ওর সারা শুনে দুজন কেবিনে ঢোকে। শুরুতে সায়ান্ন, তারপর তোফায়েল। ওদের দুজনকে দেখে মাশফিক অবাক হলো না। জ্ঞান ফেরার পর পরিবারের কাছে শুনেছে ওকে কে হাসপাতালে এনেছে। সায়ান্ন ভেতরে ঢুকে আগে মাশফিককে আপাদমস্তক দেখে নিল, তারপর বলল, এখন কেমন আছো? হ্যাঁ ঠিক আছি, ওই ব্যাস বাহ্যিক কাটাছেঁড়ার ব্যথা। সায়ান্ন এবার তোফায়েলের দিকে তাকায়। বলা চলে ওকে অফিস থেকে টেনে এনেছে ও। মাশফিকের সাথে যাই কিছু হয়েছে তাতে দায় আছে ওর। সায়ান্নর চাহনি দেখেই তোফায়েল থতমত খেয়ে গেল। বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তরের মতো সহজ ভাষায় মাশফিককে বলতে লাগলো, ইয়ে সরি ভাই, গত রাতে আমার আপনার বাইক নিয়ে ওভাবে বলা উচিত হয়নি, সরি, অনেক সরি। সরি আমিও, বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম, অবশ্য তার ফলও পেয়ে গেছি। মাথা এক চুল নড়চড় না করিয়ে বলল মাশফিক। ওর জবাবে তোফায়েল সন্তুষ্ট হয়ে পাশে দাঁড়ানো সায়ান্নর দিকে তাকালো। সে তখনও চুপচাপ মাশফিকের দিকে তাকিয়ে আছে। ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মাশফিক কিঞ্চিত হাসল, বলল, ব্যাপার কি সায়ান্ন হামিদ, তুমিও কি সরি বলতে চাইছো? হুম। কেন? গতদিন তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। মাশফিক হাসতে যাচ্ছিল, কিন্তু ঘাড়ে টান লাগায় আস্তে করে আওয়াজ তুলে ব্যথার চোখ বন্ধ করে নিল। আরে বলে তোফায়েল এগোতে গিয়েও থেমে গেল, কেননা মাশফিক নিজেই নিজেকে সামলেছে। সায়ান্ন কিছু বলতে যাবে তখনই মিসেস মোশাররফ কেবিনে ঢুকলেন। সায়ান্ন তোফায়েলকে দেখে কিছু বললেন না তিনি। চুপচাপ হাতের ফোনটা বেডে রেখে চেয়ারে বসে মাশফিককে বললেন, আসিফ আসছে সাজকে নিয়ে। সায়ান্ন সূক্ষ্ম চোখে ভদ্রমহিলাকে পর্যবেক্ষণ করল। কাল রাতে উনি প্রথমবার যখন হাসপাতালে এসেছিলেন তখন তার চোখে ওর নিজের জন্য কৃতজ্ঞতাবোধ দেখেছিল। একই চাহনি ছিল অভ্র, আসিফ আর মোশাররফ তালুকদারেরও। কিন্তু আজ আর সেটা নেই। কেন নেই? গত রাতে মাশফিকের রিপোর্ট ভালো জানার পরই বাসায় ফিরে গিয়েছিল ও। তারপর এখানে কি হয়েছে? মিসেস মোশাররফের ওর দিকে না তাকানোর কী এমন কারণ হতে পারে? জবাব হিসেবে একটাই কথা মাথায় আসলো সায়ান্নর। জ্ঞান ফেরার পর মাশফিক নির্ঘাত এই অ্যাক্সিডেন্টের জন্য নিজের পরিবারের কাছে ওকেই দায়ী করেছে। সরি বলতে হবে না সায়ান্ন, তোমার দোষ ছিল না। রাগের বশে আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাকে, সাথে লুজার বলে অহেতুক বাড়াবাড়িও করেছি। আই এম সরি। সায়ান্নর ভাবনায় ছেদ ঘটালো মাশফিক। কয়েক হাত দূরে দাঁড়ানো সায়ান্নর চেহারায় একের পর এক প্রতিক্রিয়া নামতে দেখল ও। প্রথমে বিস্ময়, তারপর অবিশ্বাস, তারপর নমনীয়তা। অবশ্য এমনটাই তো হবার ছিল। ওর স্বীকারোক্তি তো কেবল সায়ান্ন হামিদের ভাবনার ছেদ ঘটানোর মতো ছিল না। মিসেস মোশাররফ কিছু বললেন না। ব্যাস দুহাতে ছেলের ডান হাত নিয়ে বসে রইলেন। সায়ান্ন গলা ছেড়ে বলল, ইটস ওকে, তোমারও দোষ ছিল না, গেট ওয়েল সুন, আসি আমরা। স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল সায়ান্ন, তবু ওর কণ্ঠে যেন কিছুটা অপ্রস্তুত ভাব রয়েই গেল। মাশফিক চোখের ইশারায় অনুমতি বোঝালে ও আর তোফায়েল বেরিয়ে যায়। নিঃশব্দে হাসল মাশফিক। করিডোরে সায়ান্নকে দেখে গতি কমে আসে সাজের। মাশফিকের জ্ঞান ফেরার পরপরই আসিফ তালুকদার, অভ্র আর ওকে নিয়ে তালুকদার নিবাসে ফিরেছিল। মোশাররফ তালুকদার তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। সকালে তিনি বাসা থেকে অফিসে গেছেন, আর সাজ এখন মা ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছে। গতরাতে জ্ঞান ফেরার পর কেউ কিছু বলেনি ওকে, কিন্তু সবার সামনে সায়ান্নর বাহুডোরে জ্ঞান হারানোর ঘটনাটা যে তালুকদার পরিবারের জন্য প্রীতিকর ছিল না তাও ঠিকই টের পেয়েছিল। মাশফিকের রিপোর্ট আসা অবধি সায়ান্ন হাসপাতালেই ছিল, আর পুরোটা সময় এক কোণে গুটিসুটি মেরে বসেছিল সাজ। ও যদি কোনোভাবে জানতো সায়ান্ন হামিদ ওর পরিবারের সামনে ওকে কোলে তুলেছিল, তাহলে ও কী করতো সেটা ওর গতরাতের নুইয়ে থাকা অবস্থা দেখেই অনুমান করা যেত। সায়ান্ন বেখেয়ালে হাঁটছিল। চোখ তোলার পর সামনে সাজকে দেখে ও থেমে যায়। তোফায়েলকে বাইক পার্কিং এরিয়া থেকে বের করতে বলে 2 পায়ে গিয়ে সাজের সামনে এসে দাঁড়ালো ও। সাজ পুরোদমে অস্বস্তিতে পড়ে যায়। দ্রুত হাতে ও ব্যাগ থেকে ফোন বের করতে যাবে, তার আগেই সায়ান্ন বলল, তোমার থ্যাংক ইউ তুমিই রাখো, লাগবে না আমার। সাজ প্রসারিত চাইল। আজ আবারও একই প্রশ্ন অবাক করল ওকে। এই লোকটা কি করে বুঝে যায় সব? আসলেই সায়ান্নকে থ্যাংক ইউ বলবে বলে মোবাইল বের করতে যাচ্ছিল ও, আর ফোন বের করা হলো না সাজের। সায়ান্ন বলল, খেয়াল রেখো ভাইয়ের, আর হ্যাঁ, নিজেরও যত্ন নিও। জ্ঞান হারিয়ে যেই হার্ট অ্যাটাকটা দিয়েছ, তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেও এমন টেনশন দেয়নি। থমকে দাঁড়িয়ে রইল সাজ। সায়ান্ন ওর দিকে চেয়েই ওকে পাশ কাটালো, চলে গেল নিজের চিরাচরিত গাছাড়া ভঙ্গিতে।
টিফিন পিরিয়ড চলছে। দোতলার ক্লাসের সামনের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে দিবা। সাথের বান্ধবী অনর্গল কিছু বলে চললেও এক দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে ও। ওর দৃষ্টি কলেজের গেইটে। সেখান থেকে অভ্র ওর দুটো বন্ধুর সাথে একাডেমিক ভবনের দিকে আসছে। ওদের সাথে অভ্র কথা বলছে, হাসছে, মাথায় চাটি লাগাচ্ছে। কিছুটা এগোনোর পর হাসতে হাসতে চোখ তুলে ওপরে তাকালো অভ্র। দিবার সাথে তৎক্ষণাৎ চোখাচোখি হয় ওর। অভ্রর হাসি কমে আসে আর ওকে চুপ হতে দেখে দিবার গ্রিল মুঠো করা হাত আরও শক্ত হয়ে আসে। অভ্র নিচতলায় ঢুকে চোখের আড়াল হতেই সাথের মেয়েটার কথা কানে আসে ওর। দিবা, তুই শুনছিস আমি কি বলছি? এই দিবা, কে রে? না, শুনছি না। এত কথা বলিস কেন তুই? একটু চুপ থাকতে পারিস না? এক সেকেন্ড না বলে থাকতে পারিস না? খারাপ মেজাজের সবটুকু কণ্ঠে উগরে দিয়ে ধমক লাগালো দিবা। মেয়েটা হকচকিত হয়ে চেয়ে রইল ওর দিকে। ওর চাহনি দেখে দিবার হুঁশ হয় কোথাকার রাগ কোথায় দেখাচ্ছে ও। থতমেতক হয়ে বলল, আমি সরি রে, আসলে কিছু বলার ছিল তোমাকে। অভ্রর গলা শুনে দুজনেই পাশে তাকালো। দিবা আটকে রইল। আজ কতদিন পর এই ছেলেটা ওর সাথে কথা বলছে। ওর সাথে মেয়েটা এক পলক দুজনকে দেখে নিয়ে চলে গেল ক্লাসে। অভ্র দুপাশে তাকিয়ে দেখে নিল সোনার দূরত্বে কেউ আছে কিনা। ছিল না কেউ। দিবাকে কিছু বলতে যাবে তার আগেই ও বলল, বাব্বা, এত জলদি আমাকে কিছু বলার প্রয়োজন বোধ হলো তোমার? ক্রেডিট তোমার ভাইয়ের, এমন পরিস্থিতি সেই করেছে। দিবা হাসলো, কিছুটা ঔদ্ধত্যের সাথে বলল, আই নিও শি ইজ দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। তার কথা জানি না, তবে আমিও পৃথিবীর বেস্ট ভাই হতে চাইছি দিবা। এই জন্য একটা রিকোয়েস্ট করতে এসেছি তোমাকে। দিবার হাসি কমে আসে। অভ্র এর আগে কখনো ওর সাথে এমন গুরুতর আওয়াজে কথা বলেনি। আজকে ওর স্বরে যে শীতলতা, সেটা দিবার জন্য পুরোপুরিভাবে নতুন। ও আশা করেছিল অভ্র ওদের কথা না বলার বিষয়টা মেটাবে, কিন্তু সে যা বলল আপাতত ওর ভাবনা প্রশ্নবিদ্ধ। আর ওর এমন প্রতিক্রিয়া অভ্রর হেলদোল নেই। ও একই ভঙ্গিতে স্পষ্ট ভাষায় বলে উঠল, সায়ন ভাইয়াকে বলো সে যেন আমার বোনের থেকে দূরে থাকে। বজ্রাহতর মতো থমকে রইল দিবা। নিজের কান দুটোকে ঝালাপালা লাগছিল ওর। ওর বুঝে আসলো না ঠিক কী শুনলো ও। আমার বোনের থেকে দূরে থাকো? লাইনটা তো সায়ন্নর, তার বোনটা তো ও। তাহলে অভ্র এই লাইন কেন বলছে? ওকে কেন বলতে বলছে? তাও আবার কাকে বলতে বলছে? সায়ন্নকে? এত এত প্রশ্নবোধক চিহ্নর মাঝে উত্তর সরল বাক্যটাও জটিল হয়ে গেল দিবার জন্য। ওর মস্তিষ্কে চলা হোয়াট দ্য হেল লাইনটা বুঝতে অভ্রর অসুবিধা হলো না। কিছু বলল না ও। কাঁধের ব্যাগের ফিতা ধরে উদ্যত হলো ক্লাসে ঢুকবে বলে। পেছন থেকে দিবা ডাক লাগালো, ওয়েট অভ্র, কি বলতে কি চাইছো তুমি? মেক ইট ক্লিয়ার। অভ্র থামে, আবারও দিবার দিকে ফিরে দাঁড়ালো। সোজা শব্দে বলল, সায়ান্ন ভাইয়া কারণে অকারণে আপুয়ের কাছে আসে দিবা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অভ্র। গলা উঁচিয়ে বলল দিবা। অভ্র পেছনে তাকালো। কিছুটা দূরে থাকা ছেলে মেয়েগুলো ওদের দেখে হাসছিল, কিন্তু ওদের দেখেও দিবা নিজেকে সামলালো না। পরোয়া না করা আসলে সরোয়ার হামিদের দুই ছেলে মেয়ের স্বভাব, আর তার সাথে পরিচিত অভ্র। তাই অবাক হলো না ও। দিবা তেমন জোর গলাতেই বলল, মানছি আমার ভাইয়া তোমার সাথে একটু রড, কিন্তু তার মানে এই না যে তুমি ওকে নিয়ে যাতা বলবে। ও একটা পাবলিক ফিগার। এত এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও কেউ কখনো ওর কোনো বাজে রেকর্ড ছিল না। ওর এগেনস্টে কেউ বাজে কিছু বলতে পারবে না, তুমিও জানো সেটা। আর আজ তুমি, বললাম তো ভাইয়াই এমন পরিস্থিতি তৈরি করেছে। অভ্র প্লিজ, কাকে নিয়ে কী বলছো তুমি জানো? ভুলে যেও না, ওর জন্যই দুদিন আগে তোমার ভাই প্রাণে বেঁচে গেছে। আমি কিছুই ভুলিনি দিবা। মাশফিক ভাইয়ার জন্য আমিও তার কাছে থ্যাঙ্কফুল, কিন্তু তার মানে এও না যে আমি আমার বোনের কথা ভুলে যাব। মাথা খারাপ হয়ে গেছে তোমার? যাতা বকছো তুমি। আমি যাতা বকছি না। এই এলাকায় আসার পরদিনই সায়ান্ন ভাইয়া ঘর ভরা মানুষের সামনে আপুইকে অপমান করেছে গিয়ে। সেটা আপুই মনে রাখিনি বলে আমিও মনে রাখিনি, কিন্তু এরপর যা হচ্ছে সেগুলো হওয়ার কথা না। লাইব্রেরির ঘটনা আশা করি ভুলোনি তুমি। এরপর কফি শপে, আর সেরাতে হসপিটালে। মাশফিক ভাইয়া আগে লাগতে না আসলে আমার ভাইয়াও তালুকদার নিবাস অবধি যেত না। ওই ঘটনায় আমার ভাইয়ার চেয়ে তোমার ভাইয়ের ভূমিকা বেশি। সো এটা নিয়ে কথা না বাড়াও তো বেটার। তারপরও আমার জীবনে সরি না বলা ভাই সরি বলেছিল তো সাজাপুকে। সেদিন লাইব্রেরির ঘটনাও স্পষ্ট মনে আছে আমার। সাজাপুকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল ভাইয়া। আর কফি শপে ভাইয়া যে আপুকে ডিফেন্ড করেছিল, এটা তো তুমিই আমাকে বলেছিলে। তাহলে এখন হসপিটালের কোন ঘটনার কথা বলছো তুমি? কি হয়েছিল হসপিটালে, টেল মি। আপুই সেন্সলেস হয়ে গিয়েছিল, আর ভাইয়া আপুইকে কোলে তুলে কেবিনে নিয়ে গিয়েছিল, ওখানে আমি বাবা থাকার শর্তেও।
দিবা আটকায়। পরিচয় হবার প্রথমবার অভ্রর সাথে দমে যাচ্ছিল ও। এই দমে যাওয়ার পরিস্থিতিটা যদি ওদের দুজনের বিষয় নিয়ে হতো তবে আজ কোনো সমস্যা ছিল না ওর। আজ ও অপ্রস্তুত ছিল অভ্রর সামনে নত হবার জন্য। কিন্তু বিষয়টা ছিল সায়ন্য, ওর ভাই। আর সত্যি তো এটাই, সাজের সাথে সায়ন্যর ক্রমশ জড়িয়ে যাওয়া মানহার সাথে ভাইয়ের এতদিনের ওঠা বসার চেয়েও বেশি মনে হচ্ছিল দিবার। তবুও সেকেন্ডের ব্যবধানে নিজেকে স্বাভাবিক করলো ও। ওর মনে হলো এখন ও দমে গেলে ওর ভাইকে নিয়ে অভ্রর ঋণাত্মক ধারণা গাঢ় হবে। তাই আগের স্বভাবেই ফেরত আসলো ও। অভ্রর চোখে চোখ রেখে বলল, সিরিয়াসলি অভ্র, তোমার বোন সেন্সলেস হয়ে গেছে? আমার ভাইয়া তখন ওখানে কে আছে না আছে সে চিন্তা না করে তাকে কোলে তুলেছে, কেবিনে নিয়ে গেছে, আর তুমি থ্যাঙ্কফুল না হয়ে উল্টো তাকে দোষারোপ করছো? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড অর হোয়াট? অভ্র এতক্ষণে ইতস্তত করল, বুঝে উঠল না দিবাকে ঠিক কী করে বোঝাবে। যে ঘটনাগুলো দিবা যুক্তি দিয়ে বলল সে যুক্তি ও জানে, কিন্তু তবুও সায়ন্য সাজের কাছে আসাটাকে ও বা তার পরিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে নেবে না। তালুকদার পারিবারিক শিক্ষা এত উদারনৈতিক না, আর সেটা হয়তো দিবার বুঝে আসবে না। তাই কথা শেষ করতে বলল, হট এবার তুমি ভাইয়াকে বলবে আমরা আপুয়ের জন্য অ্যানাফ। সে যেন আর অল দ্য বেস্ট। তোমার সেরা ভাই হওয়ার যাত্রা সফল হোক। দিবা অভ্রকে কথা শেষ করতে দিল না। লম্বা লম্বা পা ফেলে ক্লাসে চলে গেল। থম মেরে ওর চলে যাওয়া দেখলো অভ্র। তারপর ছোট্ট করে দম ফেললো একটা। যা হলো এটা চাইনিও, দিবার সাথে ঝামেলাও কখনোই চায়নি। কিন্তু ওর অন্য চাওয়াটা আজকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। বোনের আশেপাশে সায়ান্ন হামিদকে চায় না অভ্র, আর কারণও আছে এর। সব কিছু ভুললেও মানহার সায়ান্নর বিষয়টাকে কখনোই নজরআন্দাজ করতে পারে না ও। প্রাক্তনের প্রতি সায়ান্ন হামিদ কেমন গুরুত্বহীন ছিল তা জানার পরও ও কী করে চাইবে একই মানুষটা ওর বোনের ধারের কাছে থাকুক? প্রেম ভালোবাসাকে নেহাত সময় কাটানো বলে মনে করে জেনে বুঝে এমন একটা মানুষের সাথে বোনকে জড়িয়ে যাওয়া কী করে মানবে ও? কোনো ভাই মানবে তা? পরের ক্লাসগুলোতে আর এক চুলও মনোযোগ দিতে পারল না দিবা। শক্ত হয়ে বসে রইল ব্যাস। কলেজ থেকে ফিরে ও নিজের রুমে ছিল পুরোটা সময়, আর সায়ন্য অফিসে ছিল। রাতে ডাইনিং টেবিলে খেতে বসে ভাইয়ের সাক্ষাৎ মেলে ওর। সায়ন্য চুপচাপ খাওয়ায় মনোযোগী ছিল। দিবা থেমে থেমে ভাত মাখাতে মাখাতে একসময় বলেই ফেলল, একটা কথা বলার ছিল তোকে। শুনছি, বল। হসপিটালে সেন্সলেস হয়ে যাওয়ায় তুই সাজাবুকে কোলে নিয়েছিলি? সরোয়ার হামিদ খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকালেন। মিসেস সরোয়ারও মেয়ের প্রশ্ন শুনে নিজের প্লেটে ডাল তুলতে গিয়ে থেমে গেলেন। তবে সায়ন্নর ভাবান্তর হলো না। ব্যাস এক পলক বোনকে দেখে পুনরায় খাওয়ায় মনোযোগী হলো। ভাতের লোকমা মুখে পুরে গুরুত্বহীনভাবে বলল, তোকে কে বলল? বাবা। প্লেট থেকে চোখ তুলে সায়ন্য বাবার দিক তাকালো। তখন হেসে ফেলল ও, যেন বেশ মজা পেয়েছে। অবশ্য মজাই পেয়েছে ও, কেননা দিবার দিকে তাকানো সরোয়ার হামিদের চেহারা একটা প্রশ্ন স্পষ্ট, আমি তোকে এ কথা কখন বললাম? চোখ বন্ধ করে দম নিল দিবা। ও জানতো কথাটা ওকে কে বলেছে তা সায়ন্য বেশ ভালো মতোই জানে। সাথে এটাও আন্দাজ করেছিল উত্তরটা জানার সত্ত্বেও সায়ন্য ওকে প্রশ্নটা করবে, আর ঠিক এই কারণেই একান্তে না বলে সবার সামনে কথা তুলছিল ও। সায়ান্ন হেসে মাথা দুলিয়ে খাওয়ায় ব্যস্ত হলো। সরোয়ার হামিদ আর তার মিসেস দুজনেই মেয়ের সাথে আলাদা করে কথা বলবেন ভেবে খেতে লাগলেন, কিন্তু দিবার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ভাত আঙুলে নাড়তে নাড়তে ও সায়ান্নকে দেখছিল। কি হলো ওর? আঙুল থামিয়ে ও হুট করেই ভাইকে বলে উঠল, তুই সাজাপুর থেকে দূরে থাকতে পারবি ভাইয়া? মুখে লোকমা তুলতে গিয়ে আটকে গেল সায়ান্ন। আরও একবার চোখ তুলে বোনের দিকে তাকালো। দিবা নিষ্প্রভ, কিন্তু ও অনুভব করতে পারল ওর বাবা মা দুজনেই ওর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। কেউ কিছু বলার আগেই আবারও মুখ খুলল দিবা। ভাষাহীন নিষ্পলক ভাইয়ের চোখে চোখ রেখে দৃঢ় আওয়াজে বলল, কিছু জিজ্ঞেস করেছি তোকে। সায়ান্নর চোখের পলক পড়ে বোনের থেকে দৃষ্টি সরালো। তারপর হাতে থাকা লোকমা প্লেটে রেখে চেয়ার ঠেলে উঠে চলে গেল ডাইনিং থেকে। সরোয়ার হামিদ আর তার মিসেস প্রথমবারের মতো ছেলেকে খাবার ছেড়ে চলে যাওয়া দেখলেন, অবুঝের মতো দেখলেন। সায়ান্ন নিজের ঘরে ঢুকে যেতেই মেয়েকে ধমক লাগালেন মিসেস সরোয়ার। বললেন, পাগল হয়ে গেছিস তুই দিবা? কীসব বলছিস? আমি ঠিক আছি, তুমি বরং তোমার ছেলের খবর নাও মা, ও বোধহয় ঠিক নেই। দিবা এক দৃষ্টিতে সায়ন্নর ঘরের দরজার দিকে চেয়ে জবাব দিল। তারপর মুচকি হেসে খেতে লাগলো নিজের মতো। সরোয়ার হামিদ ও নির্বিঘ্নে খাচ্ছে। মিসেস সরোয়ার আগে স্বামী সন্তানের দিকে প্রসারিত চাইলেন, তারপর চাইলেন সায়ন্নর ঘরের খোলা দরজার দিকে। খাওয়ার রুচি চলে গেছে তার। দরজায় দুবার টোকা পড়ার শব্দে সায়ন্ন আগে দেয়াল ঘড়ির দিকে চাইল। ঘড়ির কাঁঠে তখন 12টা পার হয়ে গেছে। আঙুলের ডগায় থাকা জ্বলন্ত সিগারেটটা মুখের সামনে তুলে ধরে সেটা দেখতে দেখতে গলা উঁচিয়ে বলল, এসো।
মিসেস সরোয়ার সেলের ঘরে ঢুকলেন। সায়াহ্ন ঘরে ছিল না। ব্যালকনিতে রেলিংয়ের উপর পা তুলে দিয়ে চেয়ারে আধশোয়া হয়ে বসেছিল ও। মাকে ভেতরে ঢুকতে দেখে উঠে দাঁড়ালো সায়াহ্ন। সিগারেটটা নিভিয়ে নেচে ফেলে পড়ে থাকা আরও 7টা সিগারেটের অবশিষ্ট সমেত এটাকেও পায়ে ঠেলল। তারপর দুহাত রেলিংয়ে রেখে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে বরাবর সামনে তাকিয়ে রইল। মিসেস সরোয়ার নীরবে ছেলের পাশে এসে দাঁড়ালেন। একটু সময় নিয়ে বললেন, ভাত যা কম খেয়েছি সেটা 2টো সিগারেটের বেশি খেলে উসুল হবে না সায়াহ্ন? এই প্রথমবার আমি দিবাকে কোনো জবাব দিতে পারলাম না মা। মায়ের দিক না তাকিয়ে কথাটা বলছিল সায়াহ্ন। মিসেস সরোয়ার শব্দহীন হেসে ফেললেন। উনি ঠিক কেন এ সময় এ ঘরে এসেছেন তা সায়াহ্ন জানে। এই একেবারে সোজা কথাটাই পেরেছিল ও। ঘাড় ঘুরিয়ে সায়াহ্ন পাশে দাঁড়ানো মায়ের দিক তাকালো। মিসেস সরোয়ার তখনও নিঃশব্দে হাসছিলেন। দুদণ্ড পর হাসি কমালেন তিনি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, জবাব আছে তোর কাছে। উত্তর থাকলে কোনো প্রশ্ন পাশ কাটানোর ছেলে তোমার না, এটুকু তো চেনো আমাকে। তার মানে ছেলে আমার সিগারেট খেয়ে খেয়ে প্রশ্নের জবাব খুঁজছিল। সায়াহ্ন আবারও সামনে তাকালো। পাশ থেকে মিসেস সরোয়ার এবার নরম আওয়াজে বললেন, কিছু কিছু প্রশ্নের মাঝেই তার উত্তর থাকে। এ ঘরে আসার সময় তোর বাবা আমাকে এটা বলে পাঠালো, সিগারেট তো ট্রাই করে ফেলেছিস, এবার দেখ এসিপি বাবার নির্দেশনা কোনো কাজে লাগে কি না। অল দ্য বেস্ট। সায়াহ্ন নিশ্চুপ রইল। পাশে না তাকিয়েও বুঝল ওর মা মিষ্টি হাসির সাথে চলে গেল। চারপাশ পুনরায় একলা হয়ে পড়ে ওর। ব্যাস থাকার মধ্যে রয়ে গেল সায়াহ্ন আর দিবার করা প্রশ্নটা, ও সাজের থেকে দূরে থাকতে পারবে কি না।